আমরা অনেক সময় বিভিন্ন লেখায় বা লোকের মুখে ফ্রাঙ্কেনস্টাইনের দানব কথাটা শুনেছি। রাজনীতি থেকে শুরু করে নানান বিষয়ে এ কথা অনেককে বলতে শোনা যায়। কিন্তু কে এই ফ্রাঙ্কেনস্টাইনের দানব? আসলে কথাটা এসেছে 1818 সালে লেখা একটি বিখ্যাত ইংরেজি উপন্যাস থেকে, যা লিখেছেন ইংরেজ লেখিকা মেরি ওলস্টনক্রাফট শেলি। সেই গল্প অবলম্বনে নির্মিত একটি ছবি ফ্রাঙ্কেনস্টাইন, যা মুক্তি পায় 2025 সালে। এটি এক অহংকারী বৈজ্ঞানিক ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনের কাহিনী। তার লক্ষ্য ছিল গবেষণাগারে মানুষের মতো প্রাণী তৈরি করা, যার কখনো মৃত্যু হবে না। আর সেই পরীক্ষা চালাতে গিয়েই তার হাতে সৃষ্টি হয় এমন এক ভয়ঙ্কর দানব, যা তার নিজের জীবনে চরম বিপর্যয় নিয়ে আসে। আজ শোনাব এই ফ্রাঙ্কেনস্টাইন ছবির গল্প। 1857 সাল। হরিজন্ট নামে ডেনমার্কের রাজকীয় নৌবাহিনীর একটি জাহাজ উত্তর মেরুতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে প্রচণ্ড শীতের মধ্যে আর্কটিক সাগর দিয়ে যাচ্ছিল। তখন উত্তর মেরুতে যাবার পথ বরফের স্তরে ঢেকে আছে। এক জায়গায় বিশাল বিশাল বরফের টুকরোর মধ্যে আটকে যায় জাহাজটি। জাহাজের নাবিকেরা চাইছিল অভিযান বাতিল করে ঘরে ফিরে যেতে, কিন্তু জাহাজের ক্যাপ্টেন অ্যান্ডারসন তা মানেন না। তিনি বললেন জাহাজ উত্তর মেরুর দিকেই যাবে। আর তার নির্দেশে নাবিকেরা কুড়োল দিয়ে বরফ কেটে সেই আটকে যাওয়া জাহাজটিকে ছাড়ানোর চেষ্টা করছিল। ঠিক এই সময় দূরে একটি বিস্ফোরণের শব্দ শুনতে পায় নাবিকরা। তারা ক্যাপ্টেন অ্যান্ডারসনকে জানায় যে বেশ কিছুটা দূরে একটা আগুনের হলকা দেখা যাচ্ছে। ব্যাপারটা কি তা দেখার জন্য ক্যাপ্টেন তার কয়েকজন লোককে নিয়ে সেখানে গেলেন। সেখানে গিয়ে দেখা গেল বরফের ওপরে চাপ চাপ রক্ত পড়ে আছে। কয়েক মুহূর্ত পরেই নাবিকেরা দেখতে পেল গুরুতর আহত অবস্থায় রক্তাক্ত দেহে ভাঙা পা নিয়ে একজন লোক পড়ে আছে। তাকে উদ্ধার করে হরিজন্ট জাহাজে নিয়ে যাওয়ার চেষ্টার মধ্যেই অকস্মাৎ সেখানে আবির্ভূত হল বিশালদেহী এক দানব। এত ভয়ঙ্কর চেহারার এক দানব, যেরকম কোনো প্রাণীকে কোনো মানুষ কখনো চোখে দেখেনি। এই দানব এক বিকট হুঙ্কার দিয়ে আক্রমণ চালালো জাহাজের নাবিকদের ওপরে। দানবটি দাবি করল নাবিকরা এইমাত্র যে আহত লোকটিকে উদ্ধার করে এনেছে তার নাম হচ্ছে ভিক্টর, এবং এক্ষুনি তার হাতে এই ভিক্টরকে তুলে দিতে হবে। দানবের এই আক্রমণের মুখে ক্যাপ্টেন অ্যান্ডারসন তার নাবিকদেরকে গুলি চালানোর নির্দেশ দিলেন। কয়েক দফা গুলি চালানো হলো, কিন্তু দেখা গেল রাইফেলের গুলিতেও এই দানবের কিছুই হচ্ছে না। সে এগিয়েই আসতে থাকলো এবং এক একজন নাবিককে ধরে মাথার ওপরে তুলে আছাড় মারতে লাগলো, ছুঁড়ে ফেলতে লাগলো এই ভীষণ শক্তিশালী দানব। তখন ক্যাপ্টেন নিজেই আরও শক্তিশালী একটি আগ্নেয়াস্ত্র থেকে তার ওপরে গুলি বর্ষণ করলেন। এবার দানবটা বরফের ওপরে পড়ে গেল। কিছুক্ষণ তার কোনো নড়াচড়া নেই। নাবিকরা ভাবল এবার দানবটি নিশ্চয়ই মারা গিয়েছে, কিন্তু না। একটু পরেই দানবটি আবার উঠে দাঁড়ালো এবং আবার জাহাজের দিকে এগিয়ে আসতে থাকলো। আতঙ্কিত নাবিকরা জাহাজে ওঠার মইটি সরিয়ে নিল, যাতে এই দানব জাহাজে উঠতে না পারে। তাদের বাধার মুখে দানবটি জাহাজে উঠতে পারল না ঠিকই, কিন্তু ক্রোধে উন্মত্ত হয়ে সে এমনভাবে জাহাজটাকে ঠেলতে লাগলো যে জাহাজের চারপাশে জমে থাকা যে বরফ নাবিকরা এতক্ষণ কুড়াল দিয়ে কাটতে পারছিল না, দানবের ধাক্কায় সেই বরফ ভেঙে গেল আর জাহাজটা আলগা হয়ে কাত হয়ে দুলতে লাগলো। ডেকের ওপরে নাবিকরা গড়াগড়ি খেতে লাগলো। তখন ক্যাপ্টেন অ্যান্ডারসনের সেই শক্তিশালী আগ্নেয়াস্ত্রে আর একটিই মাত্র গুলি অবশিষ্ট আছে। সেই গুলিটি করা হলো দানবের ওপরে নয়, তার পাশে বরফের উপরে। গুলির আঘাতে বরফের স্তর ভেঙে টুকরো হয়ে গেল, আর তার উপরে দাঁড়িয়ে থাকা দানবটি পা পিছলে তলিয়ে গেল বরফের নিচে থাকা সাগরের পানিতে। ক্যাপ্টেন অ্যান্ডারসন ভাবলেন যে দানবের হাত থেকে আপাতত মুক্তি পাওয়া গিয়েছে। এবারে তিনি উদ্ধার করে আনা সেই আহত লোকটি, যার নাম ভিক্টর, তার চিকিৎসার দিকে মন দিলেন। জাহাজের লোকেরা তখনও কিছুই বুঝতে পারছিল না যে ব্যাপারটা কি। ভিক্টর একটু সুস্থ হবার পরে ক্যাপ্টেন তাকে প্রশ্ন করলেন যে এই দানবটি কে এবং কোথা থেকেই বা সে এসেছে। ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন বললেন তার স্থির বিশ্বাস যে এই দানব আবার আসবে তাকে ধরে নিয়ে যাবার জন্য, এবং
তাকে তার হাতে তুলে না দিলে জাহাজের আরও লোক মারা যাবে। ক্যাপ্টেন অ্যান্ডারসন বললেন, কিন্তু সেই দানব তো এখন সাগরের পানির নিচে মরে পড়ে আছে। ভিক্টর বললেন, না, তা হতেই পারে না, কারণ এই দানবের মৃত্যু নেই, সে অমর। ক্যাপ্টেন অ্যান্ডারসন বললেন, কে এই দানব, আর কেই বা সেই অশুভ স্রষ্টা যে তাকে সৃষ্টি করেছে? ভিক্টর বললেন, আমিই তাকে সৃষ্টি করেছি। ভিক্টর তখন ক্যাপ্টেন অ্যান্ডারসনের কাছে বর্ণনা করতে শুরু করলেন এই দানব সৃষ্টির কাহিনী। এই ভিক্টরের পুরো নাম ব্যারন ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন। ভিক্টরের বাবা ছিলেন একজন বিখ্যাত সার্জন, অর্থাৎ শল্য চিকিৎসক। তিনি ভিক্টরকে চিকিৎসা বিজ্ঞান, শল্য চিকিৎসা এবং মানবদেহের বিজ্ঞান শিখিয়েছিলেন এবং চাইতেন যেন ভিক্টর তার বাবার মতোই একজন বিখ্যাত চিকিৎসক হয়। তিনি ছিলেন অত্যন্ত প্রভুত্বপরায়ণ এবং কঠোর স্বভাবের মানুষ। পড়া না পারলে ভিক্টরকে মারধরও করতেন। তাই বাবাকে খুব ভয় পেতেন ভিক্টর, আর মাকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। তিনি লক্ষ্য করেছিলেন যে তার বাবা মায়ের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়। ভিক্টরের একটি ছোট ভাই ছিল, যার নাম উইলিয়াম। এই উইলিয়ামের জন্ম দেবার সময় ভিক্টরের মা মারা যান। মায়ের মৃত্যুর শোক কিশোর ভিক্টরের মনে গভীরভাবে রেখাপাত করে। সে একদিন তার পিতাকে বলে যে, আপনি এত বড় চিকিৎসক, কিন্তু তা সত্ত্বেও আমার মায়ের মৃত্যু আপনি ঠেকাতে ব্যর্থ হয়েছেন। ভিক্টরের পিতা জবাব দিলেন যে, আমি সব রকম চেষ্টাই করেছি তোমার মায়ের প্রাণ বাঁচাতে, কিন্তু মৃত্যুকে তো কেউ পরাজিত করতে পারে না। ভিক্টর জবাব দেন যে, যে মৃত্যু আমার মাকে কেড়ে নিয়েছে সেই মৃত্যুকে আমি একদিন পরাজিত করব। সে একদিন স্বপ্নও দেখে যে একজন দেবদূত তাকে বলছে যে তার সেই স্বপ্ন সফল হবে। সেদিন থেকেই ভিক্টরের মনে এক বিরাট পরিবর্তন ঘটে যায়। তার পিতার মৃত্যুর পরে ভাই উইলিয়াম অন্য এক আত্মীয়ের বাড়িতে থাকা শুরু করে, আর ভিক্টর এডিনবরা চলে যায় চিকিৎসা বিজ্ঞান অধ্যয়ন করতে। পরবর্তী কয়েক বছরের মধ্যে সে একজন শ্রেষ্ঠ শল্য চিকিৎসকে পরিণত হয়। সেই সঙ্গে তার ব্যক্তিত্বেও পরিবর্তন আসে। সে পরিণত হয় একজন উদ্ধত স্বভাবের ব্যক্তিতে। তার বিশ্বাস হয় যে মৃত মানুষকেও জীবিত করা সম্ভব, আর তার সেই বিশ্বাসকে বাস্তবে পরিণত করবার জন্য সে নানা রকমের পরীক্ষা নিরীক্ষা চালাতে থাকে। এই পরীক্ষাতে সে বেশ কিছু সাফল্য পায়। 1855 সালে এডিনবরার রয়্যাল কলেজ অফ সার্জনসে এক অনুষ্ঠানে সে তার এই পরীক্ষা নিরীক্ষার ফল তার সামনে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখায়। ভিক্টর যা করেছে তা হলো একজন মৃত ব্যক্তির অর্ধেকটা দেহের সঙ্গে আরেকটি মৃতদেহ থেকে নেয়া হাত সে জুড়ে দিয়েছে। এমনভাবে এই প্রত্যঙ্গ জোড়া দেয়া হয়েছে যে দেখা যায় বৈদ্যুতিক প্রবাহ সঞ্চালিত করলেই সেই মৃতদেহ জীবিত মানুষের মতন চোখ খুলছে, হাত নাড়াচ্ছে, এমনকি তার দিকে আপেল ছুঁড়ে দিলে সে ক্রিকেট বলের মতো সেটাকে ক্যাচ ধরে ফেলতে পারছে। কলেজের প্রবীণ অধ্যাপকদের এক ট্রাইব্যুনালের সামনে হাতে কলমে এটা প্রদর্শন করে ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন। সে দাবি করে যে সে মৃত্যুকে জয় করেছে। তার এই কথায় সবাই হতবাক হয়ে যায়। অধ্যাপকরা বলতে থাকেন যে ভিক্টর যা করছে তা এক অশুভ কাজ, প্রকৃতির বিরুদ্ধাচরণ, কারণ জন্ম মৃত্যুর মালিক ঈশ্বর। তিনিই মানুষকে জীবন দেন, আবার মৃত্যুর মাধ্যমে সেই জীবনের অবসান ঘটান। তাই এই ধরনের ঈশ্বরদ্রোহী পরীক্ষা নিরীক্ষা কোনো মানুষেরই করা উচিত নয়। ফলে ভিক্টরকে ওই কলেজ থেকে বহিষ্কার করা হয়। কিন্তু এই সময় হাইনরিক হারল্যান্ডার নামে একজন অস্ত্র ব্যবসায়ী ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনকে সাহায্য করতে এগিয়ে আসেন। হারল্যান্ডার তাকে বলে যে তার গবেষণার জন্য যত অর্থ দরকার তার সবই তিনিই দেবেন। একটি পরিত্যক্ত ভবনে এক নতুন ল্যাবরেটরি তৈরির ব্যবস্থাও করে দেয় এই হারল্যান্ডার। তাছাড়া ভিক্টরের গবেষণার ব্যাপারেও একটা নতুন পথের সন্ধান দেয় সে ভিক্টরকে বলে যে মানবদেহের লসিকা গ্রন্থির মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করে হয়তো মৃতদেহে প্রাণ ফিরিয়ে আনা সম্ভব হতে পারে। এই গবেষণা চালানোর জন্য একটি পরিত্যক্ত পানি শোধনাগারকে ল্যাবরেটরিতে পরিণত করা হয়, সমস্ত বৈজ্ঞানিক যন্ত্রপাতিও কিনে দেয়া হয়। এবার ভিক্টরের দরকার মানুষের মৃতদেহ।
তার জন্য সে ফাঁসি হওয়া অপরাধীদের মৃতদেহ সংগ্রহ করে সেগুলো ল্যাবরেটরিতে নিয়ে আসবার ব্যবস্থা করে। কিন্তু এই গবেষণায় অর্থ যোগান দেবার বিনিময়ে হারল্যান্ডার নিজে কি চায় তা কিন্তু সে কখনো স্পষ্ট করে বলে না। এই হারল্যান্ডারের ভাগ্নি এলিজাবেথ হচ্ছে ভিক্টরের ছোট ভাই উইলিয়ামের প্রেমিকা। তাই ভিক্টর যখন ল্যাবরেটরি বানানোর কাজে সহায়তা করার জন্য তার ছোট ভাই উইলিয়ামকে নিয়ে আসে, তখন উইলিয়ামের প্রেমিকা এবং বাগদত্তা এলিজাবেথের সঙ্গে ফ্রাঙ্কেনস্টাইনের পরিচয় হয়। এলিজাবেথের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন। বুদ্ধিমতী এলিজাবেথ যুদ্ধবিরোধী, আর প্রভুত্বকামী পুরুষদের সে দু চোখে দেখতে পারে না। প্রজাপতির মতো ছোট ছোট কীটপতঙ্গ তার ভীষণ প্রিয়। সে ভীষণ আগ্রহ নিয়ে বিভিন্ন কীটপতঙ্গের জীবন পর্যবেক্ষণ করে। এইসব কিছু দেখে ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন আরও বেশি করে এলিজাবেথের প্রেমে পড়ে যায়। এলিজাবেথও তার ভাবী স্বামীর বড় ভাইয়ের সাথে অন্তরঙ্গতা দেখায়। এলিজাবেথকে আরও বেশি করে কাছে পাবার জন্য ভিক্টর তার ছোট ভাই উইলিয়ামকে ল্যাবরেটরি তৈরির নানা কাজে ব্যস্ত রাখে, আর এলিজাবেথকে সাথে নিয়ে সে নানান জায়গায় বেড়াতে যায়, বন থেকে প্রজাপতি ধরে আনে। কিন্তু ভিক্টর একদিন যখন ল্যাবরেটরির ভেতরে এলিজাবেথকে প্রেম নিবেদন করে, তখন সে তা প্রত্যাখ্যান করে। এলিজাবেথ জানায় যে সে উইলিয়ামকেই নিজের ভালোবাসার মানুষ হিসাবে বেছে নিয়েছে। এই পরিস্থিতিতে এলিজাবেথ ও উইলিয়াম অন্যত্র চলে যায়। অন্যদিকে অস্ত্র ব্যবসায়ী হারল্যান্ডার লক্ষ্য করে যে গবেষণার চাইতে ভিক্টর এখন এলিজাবেথকেই বেশি সময় দিচ্ছে। সে ভিক্টরকে বলে যে এতদিন সে যে অর্থ এবং ল্যাবরেটরি দিয়ে তাকে সহায়তা করেছে, এবার সে সেটার ফলাফল দেখতে চায়। এরই মধ্যে ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন আবিষ্কার করে যে মৃতদেহের প্রত্যঙ্গের লিম্ফ্যাটিক সিস্টেম বা লসিকাতন্ত্রের ভেতর দিয়ে একটা নির্দিষ্ট মাত্রায় বিদ্যুৎ প্রবাহিত করলে সেই মৃত হাত পা সচল হয়ে উঠছে। সে বুঝতে পারে যে তার গবেষণায় সাফল্যের খুব কাছাকাছি সে চলে এসেছে। তখনই সে পরিকল্পনা করে যে একাধিক মৃতদেহের হাত পা শরীর জোড়া দিয়ে সে নিজেই একটি মানব দেহ তৈরি করবে এবং সেই দেহের লসিকা গ্রন্থিগুলোর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করে তার হৃৎপিণ্ড এবং মস্তিষ্ককে সচল করে তুলবে। ইউরোপে তখন ক্রাইমিয়ার যুদ্ধ চলছে। ভিক্টর সেই যুদ্ধে নিহত সৈনিকদের মৃতদেহ সংগ্রহ করে তার গবেষণাগারে নিয়ে আসে। সেগুলো থেকে সে কোনোটার হাত, কোনোটার পা, কোনোটার চোখ, কোনোটার হাঁটু এগুলো কেটে নিয়ে পরীক্ষা করতে থাকে। তারপর এগুলো একটার সঙ্গে আরেকটা জোড়া দিয়ে সে তৈরি করে এক বিশাল আকারের মানবদেহ। একদিন ঝড় বৃষ্টির সময় সে আকাশ থেকে বজ্রপাতের বিদ্যুৎ সংগ্রহ করার প্রস্তুতি নেয়। এই বিদ্যুৎকে তার বানানো দানবের দেহের ভেতর দিয়ে প্রবাহিত করে তাকে জীবন্ত করে তোলা হবে বলে পরিকল্পনা করে সে। সব আয়োজন সম্পন্ন। ভিক্টর এখন শুধু বজ্রপাতের অপেক্ষা করছে। এই বজ্রপাতের বিদ্যুৎ তার ল্যাবরেটরি ভবনের বাইরে একটি টাওয়ারের ধাতব চূড়োর ভেতর দিয়ে প্রবাহিত হয়ে ভিক্টরের তৈরি দানবের দেহের ভেতরে ঢুকবে, আর তখনই দানবটি জীবন্ত হয়ে উঠবে। এই খবর দিতে সে হারল্যান্ডারের কাছে যায়। সেখানে সে দেখতে পায় যে হারল্যান্ডার মার্কারি বা পারদ খাচ্ছে। এর কারণ জানতে চাইলে হারল্যান্ডার তাকে বলে যে সে সিফিলিস নামের যৌন রোগে আক্রান্ত, আর তার ওষুধ হিসাবেই সে পারদ নিচ্ছে, কিন্তু সে আর বেশি দিন বাঁচবে না। তার বেঁচে থাকার উপায় একটি, আর তা হলো ভিক্টরের তৈরি দানবের দেহ গ্রহণ করে বেঁচে থাকা। সে তখনই ভিক্টরকে অনুরোধ করে যে সে ওই দানবের দেহ গ্রহণ করে বেঁচে থাকতে চায় এবং ভিক্টরকে এই ব্যবস্থা করে দিতে হবে। কিন্তু ভিক্টর তা করতে অস্বীকার করে। সে হারল্যান্ডারকে বলে, তোমার দেহের সব প্রত্যঙ্গে সিফিলিস আর পারদের বিষ ছড়িয়ে পড়েছে। এগুলো দানবের দেহে যুক্ত করলে সেই দেহটি আর কাজ করবে না, তাকে জীবিত করে তোলা যাবে না। হারল্যান্ডার তখন চরম ক্রুদ্ধ হয়ে ওঠে। সে বলে, এতদিন যে ভিক্টরের গবেষণায় সে অকাতরে টাকা দিয়েছে, তার উদ্দেশ্যই ছিল অন্য একটি দেহ গ্রহণ করে সে বেঁচে থাকবে। কিন্তু ভিক্টর আজ তার সেই প্রস্তাবে রাজি না হয়ে বেইমানি করছে। সে ভিক্টরের পরীক্ষা নিরীক্ষার সব সরঞ্জাম নষ্ট করে দেবার চেষ্টা করে। ভিক্টরের সঙ্গে তার ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এক পর্যায়ে হারল্যান্ডার ল্যাবরেটরির কুয়ার ভেতরে পড়ে গিয়ে নিহত হয়।
ভিক্টর তখন হারল্যান্ডারের মৃতদেহটি লুকিয়ে রাখে। আর ঠিক সেই সময় বাইরে বজ্রপাত হয়। সেই বিদ্যুৎ প্রবেশ করে ভিক্টরের তৈরি দানবের দেহে। কিছুক্ষণের মধ্যেই জীবন্ত হয়ে ওঠে সেই দানব। ভিক্টর তার নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। এটা কি সত্যি যে নানা মানুষের কাটা অঙ্গ প্রত্যঙ্গ জোড়া দিয়ে তৈরি একটি মৃতদেহকে সে জীবন্ত করে তুলেছে? সে দানবটির বুকে কান লাগায়, শুনতে পায় সত্যি তার হৃৎপিণ্ড ধুকপুক করছে। ভিক্টর তখন বুঝতে পারে যে সে এমন এক গবেষণায় সফল হয়েছে যা পৃথিবীর কেউ কখনো কল্পনাই করতে পারেনি। কিন্তু এখন সে এই দানবকে নিয়ে কি করবে, কোথায় রাখবে? সে ল্যাবরেটরির ভেতরেই শেকল দিয়ে এই দানবটিকে বেঁধে রাখে। তাকে সে নাম দেয় ক্রিয়েচার এবং তাকে কিছু কিছু ভাষা শেখানোর চেষ্টা করে। কিন্তু সে তার স্রষ্টার নাম ভিক্টর ছাড়া অন্য তেমন কোনো শব্দ দানবটিকে শেখাতে পারে না। যদিও দানবটির দেহে প্রচণ্ড শক্তি, কিন্তু তার আচরণ একেবারেই একটা শিশুর মতো। শিশুর মতোই সে আগুনে হাত দিতে যায়, ধারালো খুর নিয়ে খেলা করতে গিয়ে হাত কেটে ফেলে। কিন্তু ভিক্টর লক্ষ্য করে যে হাত কেটে গেলেও সেই কাটা জায়গাটা কিছুক্ষণের মধ্যেই আবার আপনা আপনি জোড়া লেগে যাচ্ছে। অন্যদিকে এলিজাবেথ আর উইলিয়াম, তারা তো জানতো না যে হারল্যান্ডার ইতিমধ্যেই মারা গিয়েছে এবং তার মৃতদেহ লুকিয়ে রাখা হয়েছে। তাই অনেকদিন তার কোনো চিঠিপত্র না পেয়ে তারা ভিক্টরের ল্যাবরেটরিতে এসে উপস্থিত হয় তার খোঁজ নিতে। ভিক্টর উইলিয়ামের সঙ্গে কথা বলতে তাকে একপাশে সরিয়ে নেয়, আর এলিজাবেথ ল্যাবরেটরির ভেতরে ঘুরতে ঘুরতে হঠাৎ সেই দানবটিকে শেকল বাঁধা অবস্থায় দেখতে পায়। তার প্রতি এলিজাবেথের সমবেদনা জেগে ওঠে। ভিক্টর পরে তাকে জানায় যে এই দানবটিকে সেই তৈরি করেছে, কিন্তু সে যেন কারো ক্ষতি না করতে পারে তাই তাকে বেঁধে রাখা হয়েছে। এলিজাবেথ তখন বুঝতে পারে যে ভিক্টর তার পরীক্ষায় সফল হয়েছে। সে জানতে চায় অনেক মানুষের অঙ্গ প্রত্যঙ্গ জোড়া দিয়ে তৈরি করা এই দানবের আত্মাটি কার, কিন্তু ভিক্টর এর কোনো জবাব দিতে পারে না। সেদিন রাতে এলিজাবেথ আবার লুকিয়ে দেখা করে সেই দানবটির সঙ্গে, তাকে তার নাম উচ্চারণ করতে শেখায়। দানবটিও এলিজাবেথের সাথে খুবই নম্র আচরণ করে। এলিজাবেথ বুঝতে পারে যে এই দানবটির ভেতরে মানবিক অনুভূতি আছে এবং তার ভালোবাসা পাওয়া দরকার। কিন্তু ভিক্টর টের পেয়ে যায় যে এলিজাবেথ গোপনে দানবটির সঙ্গে দেখা করছে। তার মধ্যে এ নিয়ে তীব্র ঈর্ষা তৈরি হয়। সে নিজে এত মেধাবী বিজ্ঞানী হয়েও এলিজাবেথের ভালোবাসা পায়নি, কিন্তু তারই নিজের হাতে তৈরি এই দানবটির কাছে সে হেরে গিয়েছে। ভিক্টর তখন অনুভব করে যে এই দানবটিকে সৃষ্টি করে সে আসলে ভুল করেছে এবং ঠিক করে যে এটাকে সে যে কোনো উপায়ে হোক ধ্বংস করে দেবে। এলিজাবেথকে সরিয়ে দিতে সে উইলিয়ামকে একটি মিথ্যে কথা বলে। সে বলে যে হারল্যান্ডারকে এই দানবটিই হত্যা করেছে। সুতরাং উইলিয়াম যেন এলিজাবেথকে সাথে নিয়ে এই ল্যাবরেটরি ছেড়ে চলে যায় এবং তারপর সে এই বিপজ্জনক প্রাণীটিকে ধ্বংস করে দেবে। উইলিয়াম তখন এলিজাবেথকে হারল্যান্ডারের মৃত্যুর কথা না জানানোর সিদ্ধান্ত নেয়। সে তাড়াহুড়ো করে এলিজাবেথকে নিয়ে ল্যাবরেটরি ছেড়ে চলে যায়। ভিক্টর তখন সারা ল্যাবরেটরি জুড়ে জ্বালানি তেল ছড়িয়ে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। আতঙ্কিত দানবটি ভিক্টর ভিক্টর বলে চিৎকার করতে থাকে, কিন্তু ভিক্টর তাকে আগুনের মধ্যে ফেলে বাইরে চলে যায়। এই সময়ে এক প্রচণ্ড বিস্ফোরণ হয় আর ভিক্টর তাতে গুরুতর আহত হয়ে একটি পা হারায়। এই হচ্ছে ভিক্টরের গল্প। সে তো তার কাহিনী জাহাজের ক্যাপ্টেন অ্যান্ডারসনকে শোনাচ্ছিল। তার গল্প যখন এই পর্যন্ত এগিয়েছে, ঠিক তখন জাহাজের ক্যাপ্টেন বাইরে তারই লোকজনের আর্তচিৎকার শুনতে পায়। ক্যাপ্টেন দরজা খুলে দেখে সেই দানবটি জাহাজে উঠে এসেছে। সে ঝড়ের মতো ঘরের ভেতরে ঢুকে ক্যাপ্টেনকে আক্রমণ করে, কিন্তু তখন আবার ভিক্টর চিৎকার করে তাকে থামিয়ে দেয়। দানবটি বলে যে তার স্রষ্টা ভিক্টর ক্যাপ্টেনকে যে গল্প শুনিয়েছে সেটাই একমাত্র সত্য কাহিনী নয়, তার নিজেরও একটি গল্প আছে। সে তখন তার নিজের জীবনের গল্প বলতে শুরু করে। আর এখান থেকেই শুরু ছবির আরেক পর্ব। ভিক্টর ল্যাবরেটরিতে আগুন লাগিয়ে ভেবেছিল দানবটি তাতে পুড়ে মারা যাবে, কিন্তু সে যে অমর, তাই আগুনেও তার মৃত্যু হয়নি। সে শিকল খুলে জ্বলন্ত ল্যাবরেটরি থেকে বেরিয়ে আসে। তার পুড়ে যাওয়া শরীরও কিছু সময় পরে আবার স্বাভাবিক হয়ে যায়।
দানবটি জঙ্গলে গিয়ে আশ্রয় নেয়। সেখানে সে প্রথমবারের মতো গাছপালা আর বন্য প্রাণী দেখতে পায় এবং দেখে মুগ্ধ হয়। কিন্তু দুজন শিকারী এই সময় তাকে দেখতে পেয়ে তাকে গুলি করে, কিন্তু গুলিতে তার কিছুই হয় না। সে একটা খামার বাড়িতে ফসল তোলার গোলাঘরে আশ্রয় নেয়, কিন্তু সে জানতো না যে এই খামার বাড়ির বাসিন্দা হচ্ছে সেই দুটি লোকেই যারা তাকে গুলি করেছিল। এই বাড়িতে একজন সাদা চুল দাড়িওয়ালা অন্ধ বৃদ্ধ থাকেন। তিনি আবার ওই বাড়ির ছোট শিশুদের পড়াতেন। দানবটি লুকিয়ে লুকিয়ে সেই পড়ানো শোনে, আর শুনতে শুনতে সে ভাষা শিখে যায়, অন্য অনেক কিছু জানতে পারে। সে জানলার ফাঁক দিয়ে দেখতে পায় মানুষের ভালোবাসা, দয়া এবং পারিবারিক বন্ধনের উষ্ণতা। সে ভাষা বুঝতে শেখে, শেখে মানবিকতা। তার হৃদয়ে আশা জাগে যে হয়তো মানুষ তার ভেতরের সত্তাকে একদিন চিনতে পারবে। এর জন্য সে কৃতজ্ঞ বোধ করে, তাই গোপনে নানাভাবে তাদেরকে সাহায্য করতে থাকে সে। ওই বাড়ির লোকেরা মনে করে যে স্বয়ং ঈশ্বর বুঝি তাদের সাহায্য করছেন। একদিন ওই পরিবারের পোষা ভেড়াগুলোর ওপরে একপাল নেকড়ে হামলা করে। নেকড়েগুলো কিছু ভেড়াকে হত্যা করে, কিন্তু ওই দুজন লোক আবার গুলি করে কয়েকটি নেকড়েকেও হত্যা করে। এই ঘটনা আড়াল থেকে দেখে দানবটি বুঝতে পারে যে কিভাবে খাদ্য আর জীবন ধারণের জন্য বিভিন্ন প্রাণীর মধ্যে নিরন্তর সংগ্রাম চলছে এই পৃথিবীতে। নেকড়ের হামলায় মারা যাওয়া ভেড়াগুলোর চামড়া বিক্রি করতে বাড়ির লোকেরা দূরের কোনো এক শহরে যায়। বাড়িতে শুধু বৃদ্ধ লোকটি একা। এই সুযোগে দানবটি ঘরের ভেতরে ঢোকে। তার ইচ্ছে বৃদ্ধের সঙ্গে পরিচিত হওয়া। তো তাকে দেখে বৃদ্ধ লোকটি ভয় পায় না, বরং তার সঙ্গে সে আন্তরিকভাবে কথা বলে, খাবার খেতে দেয়। তারা পরস্পরের বন্ধু হয়ে ওঠে। এই অন্ধ বৃদ্ধ দানবটিকে ইতিহাসের গল্প বলে, অতীতের রাজাদের মধ্যেকার যুদ্ধ বিগ্রহ, নানা সাম্রাজ্যের উত্থান পতনের কাহিনী, এসব নিয়ে নানা রকম বই পড়তে দেয়। দানবটি অনেক কিছু জানতে পারে, কিন্তু সে নিজে যে কে আর তার নিজের জন্ম কিভাবে কোথায় হলো তা সে কোনোভাবেই জানতে পারে না। অবশেষে তা জানার চেষ্টা করতে করতে সে চলে যায় সেই পানি শোধনাগারে, যেখানে ভিক্টরের ল্যাবরেটরি ছিল, যেখানে অনেক মানুষের অঙ্গ প্রত্যঙ্গ জোড়া দিয়ে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন তাকে বানিয়েছিল। আগুনে পোড়া ভবনটির ধ্বংসাবশেষের মধ্যে সে কিছু কাগজপত্র খুঁজে পায়। সেগুলো পড়ে এই দানবটি তখন জানতে পারে তার জন্মের আসল কাহিনী। ভিক্টরের আসল বাড়ি কোথায় তাও সে জেনে যায়। সে তখন খামার বাড়িতে ফিরে আসে, কিন্তু সেখানে এসে সে দেখতে পায় এক ভয়ঙ্কর দৃশ্য। সেই বৃদ্ধ লোকটির ওপরে একপাল নেকড়ে আক্রমণ করেছে এবং তারা তাকে মেরে ফেলছে। দানবটি তখন নেকড়েগুলোর ওপরে আক্রমণ করে, কিন্তু শেষ পর্যন্ত বৃদ্ধকে সে বাঁচাতে পারে না। আর ঠিক তখনই বৃদ্ধের পরিবারের লোকেরা বাড়ি ফিরে আসে, আর এই রক্তাক্ত দৃশ্য দেখে তারা ভাবে যে এই দানবটিই বুঝি বৃদ্ধকে হত্যা করেছে। তারা দানবটির ওপরে গুলি চালায়, কিন্তু গুলিতে আহত হয়েও দানব পাল্টা আক্রমণ করে না, বরং রক্তাক্ত দেহে খামার বাড়ি থেকে বের হয়ে এসে সে জ্ঞান হারিয়ে বরফের উপরে পড়ে যায়। কিছু সময় পরেই তার ক্ষতস্থানগুলো সেরে যায়, সে আবার জেগে ওঠে, কারণ তার তো মৃত্যু নেই। মানুষ বা প্রাণীরা যেভাবে মৃত্যুর মধ্যে দিয়ে সকল যন্ত্রণা থেকে মুক্তি পায়, সেই মৃত্যুও তার কপালে নেই। এই কথা উপলব্ধি করে সে আরও বেশি মানসিক যন্ত্রণা বোধ করতে থাকে। তার স্রষ্টা ভিক্টরের প্রতি তার প্রচণ্ড ক্রোধ সৃষ্টি হয়। সে খুঁজে খুঁজে ভিক্টরের বাড়িতে গিয়ে হাজির হয়। সেই দিন আবার এলিজাবেথ আর উইলিয়ামের বিয়ে হচ্ছিল। দানবটি ভিক্টরের সামনে উপস্থিত হয়। সে দাবি করে যে ভিক্টর যদি তাকে মৃত্যু দিতে না পারে, তাহলে সে অন্তত তার একজন সঙ্গী বানিয়ে দিক, যে চিরকাল তার সঙ্গে থাকবে আর তাকে একাকিত্ব থেকে মুক্তি দেবে। কিন্তু ভিক্টর দানবটিকে বলে যে তাকে বানিয়ে সে ভুল করেছে এবং এই ভুল সে আর দ্বিতীয়বার করবে না। তখন ভিক্টরের সঙ্গে দানবের হাতাহাতি শুরু হয়। ভিক্টর দানবকে গুলি করে, আর সেই গুলি গিয়ে লাগে এলিজাবেথের গায়ে। সেখানে ছুটে আসে উইলিয়াম, কিন্তু ভিক্টর বলে যে এই দানবটি এলিজাবেথকে আক্রমণ করেছে। সবাই মিলে তখন দানবকে আক্রমণ করে। এই মারামারির মধ্যে উইলিয়ামের মাথায় গুরুতর আঘাত লাগে। সে বুঝতে পারে যে সে মারা যাচ্ছে। ভিক্টর বলে সে উইলিয়ামকে বাঁচিয়ে তুলতে পারবে, কিন্তু উইলিয়াম বলে যে ভিক্টরকেই সে আসলে ভয় পায়, কারণ সে উন্মাদ, সেই আসল দানব, সব সমস্যার মূল। অন্যদিকে ভিক্টরের তৈরি করা দানবটি এলিজাবেথকে কোলে তুলে একটি গুহায় নিয়ে যায়।
সেখানে এলিজাবেথ মারা যাবার আগে দানবের জন্য তার ভালোবাসার কথা প্রকাশ করে। তখন দানব আরও বেশি মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে, কারণ ওই বৃদ্ধ থেকে শুরু করে এলিজাবেথ পর্যন্ত যার কাছেই সে ভালোবাসা আর সহমর্মিতা পেয়েছে, তারা সবাই একে একে মৃত্যুবরণ করছে, তাকে ছেড়ে চলে যাচ্ছে। তার মনে হতে থাকে এই সব কিছুর জন্য দায়ী একজনই, তার স্রষ্টা ভিক্টর। এই সময় ভিক্টর বন্দুক হাতে গুহায় উপস্থিত হয়। সে দেখতে পায় যে এলিজাবেথ মারা গিয়েছে। ক্রোধে উন্মত্ত দানব তখন আবার ভিক্টরকে আক্রমণ করে। দানব বলে এখন থেকে সেই হবে ভিক্টরের প্রভু এবং তার জীবনকে সে নরক বানিয়ে ছাড়বে। ভিক্টর বুঝতে পারে যে এই দানবকে হত্যা না করা পর্যন্ত তার মুক্তি নেই। এই দানবকে তাড়া করতে করতে সে ইউরোপের নানা জায়গায় ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত উত্তর আর্কটিক এলাকায় চলে যায়। সে বন্দুক হাতে নিয়ে অপেক্ষা করে কখন দানব আসবে। দানবটিকে দেখতে পেয়ে সে গুলি করে, কিন্তু দানব মরে না। সে ভিক্টরের বুকে ছুরিকাঘাত করে এবং বরফের ওপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। দানবটি ভিক্টরের সাথে থাকা বোমাটি নিজের হাতে তুলে নেয়। সে বলে যে এই বোমার বিস্ফোরণেও যদি ভিক্টর মারা না যায়, তাহলে সে আবার আসবে ভিক্টরের পিছু ধাওয়া করতে। এই সময় দানবের হাতে থাকা অবস্থাতেই বোমাটির বিস্ফোরণ ঘটে আর ভিক্টর দূরে গিয়ে ছিটকে পড়ে। দানবের সারা গায়ে আগুন লেগে যায়, কিন্তু তাতেও তার মৃত্যু হয় না। আর এই হচ্ছে সেই বিস্ফোরণের শব্দ যা ক্যাপ্টেন অ্যান্ডারসনের জাহাজ থেকে নাবিকেরা শুনতে পেয়েছিল। গুরুতর আহত ভিক্টর এখন মৃত্যুর দ্বার প্রান্তে। সে তার নিজের ভুল বুঝতে পারে এবং তারই সৃষ্ট দানবের কাছে সে ক্ষমা চায়। সে তাকে পুত্র বলে ডাকে, অনুরোধ করে যে তার শ্রেষ্ঠ দানব যেন শেষবার তাকে ভিক্টর বলে ডাকে। দানব বলে যে ভিক্টর, আমি তোমাকে ক্ষমা করলাম। সে ভিক্টরের কপালে চুম্বন করে আর বলে, আমার পিতা, তুমি শান্তিতে ঘুমাও। এখন আমরা দুজনেই মানুষ হলাম। ক্যাপ্টেন অ্যান্ডারসন তখন তার নাবিকদের আদেশ দেন যেন এই দানবটিকে চলে যেতে দেওয়া হয়, কেউ যেন তাকে গুলি না করে। প্রচণ্ড শক্তিশালী সেই দানব এবার জাহাজটিকে ধাক্কা দিয়ে বরফে আটকা পড়া অবস্থা থেকে মুক্ত করে দেয়। এরপর সে আর্কটিক প্রান্তরের মধ্যে দিয়ে বরফের ওপর দিয়ে হেঁটে দিগন্ত রেখার দিকে চলে যায়। পর্দায় ভেসে ওঠে কবি বায়রনের একটি লাইন, আর এভাবেই হৃদয় ভাঙবে, কিন্তু সেই ভাঙা হৃদয়ই বেঁচে থাকবে।